আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন। বায়োডাইভার্সিটি বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় বায়োলজিক্যাল ডাইভার্সিটি, মানে আমাদের চারপাশে যে বিভিন্ন রকমের উদ্ভিদ এবং প্রাণী রয়েছে সেইগুলোকেই আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি বলতে সবসময় বোঝানো হয় ডাইভার্সিটি। এখানে কিন্তু সংখ্যার ওপরে কোনো কিছু নির্ভরশীল নয়। যেমন আমি বললাম যে একটা কোনো 1 একর জমি আছে যেটা চাষের জমি এবং সেখানে ধান চাষ করা হয়েছে। তো 1 একর জমিতে আমি সাপোজ বললাম 1000টা ধান গাছ বসানো আছে। তো আর একটা বললাম যে তার পাশেই আর একটা 1 একর জমি আছে, সেখানেতে অ্যাকচুয়ালি আলাদা আলাদা রকমের গাছ বসানো আছে, যেমন দুটো আম গাছ আছে, দুটো জাম গাছ আছে, দুটো কাঁঠাল গাছ রয়েছে, দুটো খেজুর গাছ আছে। তো ন্যাচারালি কি, যদি সংখ্যার ভিত্তিতে দেখতে হয় তাহলে কিন্তু ধান চাষ যেখানে করা হচ্ছে সেখানে দেখো 1000টা গাছ আছে, কিন্তু ডাইভার্সিটি সেখানে নেই। সেখানে কিন্তু দেখো যে একরকমই গাছ সেখানেতে রয়েছে, কিন্তু অন্যদিকে যখন ঠিক তার পাশেই আমি বাগানটার কথা বললাম, সেখানে তো দেখো যে দু রকম করে 3 রকমের টোটাল গাছ আছে। তাহলে এখানে টোটাল গাছের সংখ্যা 6টা হতে পারে, কিন্তু সেখানে দেখো ডাইভার্সিটি কিন্তু কম্পারেটিভলি বেশি, কারণ এখানে দেখো রকম ভেদ হচ্ছে 3 রকম। তাহলে অ্যাকচুয়ালি সবসময় বায়োডাইভার্সিটি যেটা বলা হয়, বায়োডাইভার্সিটি মানে হচ্ছে কখনো কিন্তু সংখ্যার বিচারে নয়, সবসময় হচ্ছে রকম ভেদের বিচারেতে করা হয়। কারণ প্রথমটাতে অ্যাকচুয়ালি প্ল্যান্টের সংখ্যা বেশি থাকে কিন্তু ডাইভার্সিটি হচ্ছে 1, কিন্তু সেকেন্ডটাতে দেখো সেখানে প্ল্যান্টের সংখ্যা 6টা কিন্তু ডাইভার্সিটি হচ্ছে 3 রকমের স্পিসিস সেখানে আছে। এবার এখানেতে আমরা মেইনলি যেটা করব সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি নিয়ে আলোচনা করব। কারণ যখনই কনজারভেশনের কথা আসে, যে কোনো বনভূমি সংরক্ষণের কথা আসে বা কোনো অ্যাকচুয়ালি অ্যানিম্যালকে সংরক্ষণের কথা আসে, সেখানে কিন্তু সবসময় দেখতে হবে যে মিনিমাম জায়গা যেটাকে তাদের জন্য আমরা ঘিরে রাখবো, কারণ সেই ঘিরে রাখলেই দেখা যাবে যে তার একটা কস্টিং আছে, প্লাস তার সাথে সাথে সেই অঞ্চলে মানুষজনও প্রবেশ নিষিদ্ধ থাকবে, তাহলে মানুষের থাকার জন্য জায়গা রাখতে হবে। তো সেই কারণে সবসময় খেয়াল রাখা হয়েছে একটা ছোট জায়গা, একটা মিনিমাম জায়গার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ স্পিসিসকে সেখানে কনজার্ভ করতে হবে। তো সেই জন্য সবসময় প্রায়োরিটি দেওয়া হয়, যখনই কনজার্ভ করা হয় তখন সেখানেতে বায়োডাইভার্সিটি, যে অঞ্চলের বায়োডাইভার্সিটি অনেক বেশি সেই অঞ্চলটাকেই কিন্তু অ্যাকচুয়ালি চারপাশ থেকে ঘিরে সেখানেতেই দেখা যায় যে বায়োস্ফিয়ার রিজার্ভ বা অভয়ারণ্য, স্যাংচুয়ারি যেটাকে আমরা বলছি, বা দেখবে ন্যাশনাল পার্ক, সেগুলোকে তৈরি করা হয়। তো এই কারণেই দেখো বায়োডাইভার্সিটি এই ধারণাটা কিন্তু অনেক প্রাচীন কাল থেকেই চলে আসছে এবং সেটার কনজারভেশনের কথাও আমরা সবসময় বলে থাকি। অ্যাকচুয়ালি বায়োডাইভার্সিটি কথাটা হচ্ছে বায়োস মিনস হচ্ছে লাইফ, আর ডাইভার্সিটি কথাটার অর্থ হচ্ছে ফর্ম, অর্থাৎ বিভিন্ন রকমের জীব গোষ্ঠী, সেটাই কি অ্যাকচুয়ালি বায়োডাইভার্সিটি দিয়ে সেটা ডিনোট করা হয়। সবার প্রথম ডাব্লিউ.জি. রোজেন অ্যাকচুয়ালি 1985-এ বায়োডাইভার্সিটি এই যে টার্মটা রয়েছে, এই বায়োডাইভার্সিটি টার্মটা কিন্তু তিনি সবার প্রথম ব্যবহার করেছিলেন। কিন্তু এই শব্দটা জনপ্রিয় হয়েছিল যার কথায়, সেটা হচ্ছে এডওয়ার্ড উইলসন। এডওয়ার্ড উইলসনের কথাতেই সবার প্রথম এই বায়োডাইভার্সিটি টার্মটা কিন্তু অ্যাকচুয়ালি প্রচলিত হয়েছিল বা সেটা পপুলারিটি পেয়েছিল। এবার এখনো অবধি যেটা গোটা পৃথিবীর মধ্যে 1.9 মিলিয়ন স্পিসিস আবিষ্কৃত, মানে বিভিন্ন রকমের যে স্পিসিস রয়েছে যেমন বাঘ, সিংহ, হরিণ, এগুলোকে সব আলাদা আলাদা আমরা প্রজাতি বলছি, এরকম এখনো অবধি 1.9 মিলিয়ন মানে 19 লক্ষর মতো স্পিসিস এখনো অবধি ডিসকভার। এবার দেখো যে এই 19 লক্ষ যে স্পিসিস আছে এগুলো সবই কিন্তু ম্যাক্রোস্কোপিক, মানে সবাই কিন্তু খালি চোখে দেখা যায়। এখানে কখনোই কিন্তু কোনো মাইক্রোস্কোপিক কোনো অর্গানিজমকে ধরা হয় না, মানে কোনো ব্যাকটেরিয়াকে এর মধ্যে ধরা হয় না বা কোনো ক্ষেত্রে কোনো ফাঙ্গাসকে এর মধ্যে ধরা হয় না। সবই হচ্ছে খালি চোখে যে জীবগুলোকে আমরা দেখতে পাই সেই জীবগুলোর কথাই কিন্তু এই বায়োডাইভার্সিটির মধ্যে কনসিডার করা হয়। তো 1.9 মিলিয়ন যে স্পিসিস বলা হচ্ছে বা 19 লক্ষ যে স্পিসিস সবই কিন্তু ম্যাক্রোস্কোপিক অর্গানিজম। এবার যখনই বায়োডাইভার্সিটি সম্পর্কে আমরা বলতে যাচ্ছি তখন দেখো যে আইডিয়াগুলো আমাদের সব থেকে বেশি আসবে সেটা হচ্ছে টেরিস্ট্রিয়াল রিজিয়নেতে, অর্থাৎ স্থলভাগের মধ্যে সব থেকে বেশি বায়োডাইভার্সিটি যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্টে, নিরক্ষীয় বর্ষাবনেতে অ্যাকচুয়ালি বায়োডাইভার্সিটির পরিমাণ সব থেকে বেশি হয়। অন্যদিকে সমুদ্রের মধ্যে যে কোরাল লিফ যেগুলো থাকে, যে সেই কোরাল লিফের মধ্যে বায়োডাইভার্সিটি হচ্ছে সব থেকে বেশি। তো স্থলভাগের বায়োডাইভার্সিটি সবচেয়ে বেশি পাওয়া যায় ট্রপিক্যাল রেন ফরেস্ট, নিরক্ষীয় বর্ষাবন, আর অন্যদিকে জলভাগের মধ্যে সব থেকে বেশি বায়োডাইভার্সিটি পাওয়া যায় অ্যাকচুয়ালি কোরাল লিফের মধ্যে। এবার দেখো ডাইভার্সিটি যদি আমাদের দেখতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ধরো আমরা যদি কোনো একটা ফুলের বাগানেতে যাই বা কোনো একটা পার্কে যাই যেখানে অনেক রকমের ফুল সেখানেতে লাগানো আছে,
তাহলে ন্যাচারালি সেখানে কিন্তু দেখবে যে ফুলের বাগানেতে আমরা প্রচুর পরিমাণে ফ্লাওয়ার ডাইভার্সিটি দেখতে পারবো। বারবার বলছি, ডাইভার্সিটি মানে কিন্তু কতগুলো গাছ আছে ব্যাপারটা নয়, গাছ যতগুলোই থাকুক সবসময় এখানে প্রায়োরিটি দেওয়া হয় আলাদা আলাদা রকমের স্পিসিস, কত বেশি সংখ্যায় সেখানে মানে বিভিন্ন ভেরিয়েশনের স্পিসিস সেখানে উপস্থিত, সেইটাকে বোঝানো হয়। অন্যদিকে দেখো মাইগ্রেশন, এটাও কিছু স্পিসিসের একটা বিশেষ বৈশিষ্ট্য। তার মানে অ্যাকচুয়ালি কোনো ক্ষেত্রে দেখো ডাইভার্সিটি যে শুধুমাত্র বাহ্যিক গঠনগতভাবে হবে তার কোনো ব্যাপার নেই, তার আচরণগতভাবেও হতে পারে, বিহেভিয়ারালও হতে পারে। যেমন কিছু মাছ আছে, যেমন এখানে ছবিতে দেখানো হচ্ছে সালমন মাছ, বা আমরা ইলিশ মাছের কথা জানি, যারা অ্যাকচুয়ালি সামুদ্রিক মাছ, কিন্তু ডিম পাড়ার জন্য এরা কিন্তু ফ্রেশ ওয়াটার নদীর মধ্যেতে চলে আসে। তো এটাও দেখা একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা কিন্তু যে অন্যান্য জীব থেকে পার্টিকুলারলি ইলিশ মাছ বা সালমন মাছকে বাকিদের থেকে সেপারেট করছে। তো এই ধরনের ঘটনা, এগুলোও কিন্তু দেখো ডাইভার্সিটির মধ্যে কনসিডার করা হয়। এটা ছাড়াও দেখা যায় ডাইভার্সিটি ইন অ্যাক্টিভিটিস, বিভিন্ন পাখি আলাদা আলাদা রকমের বাসা তৈরি করে তার প্রয়োজন অনুসারে। তাহলে সেক্ষেত্রেও দেখো তার কার্যগতভাবেও তার কিন্তু একটা ডাইভার্সিটি রয়েছে। তবে ডাইভার্সিটি মানে শুধুমাত্র বাইরে থেকে দেখতে আলাদা, তার ক্ষেত্রেই সেটা ডাইভার্সিটির মধ্যে পড়বে তা না। তার সাথে সাথে তার বিভিন্ন হ্যাবিট, যে মানে তার যে কাজগুলো সে করছে রেগুলার বেসিসে, সেই কাজের ওপরে ডাইভার্সিটি হতে পারে। তার বিশেষ কোনো আচরণ, বিহেভিয়ার, যেমন মাইগ্রেশন, তার উপর ডিপেন্ড করেও কিন্তু অ্যাকচুয়ালি ডাইভার্সিটি যেটা, সেটা মানে সেক্ষেত্রে কনসিডারেশন করা যেতে পারে। এবার বায়োডাইভার্সিটির কথা যদি আমরা ভারতের কথা বলতে যাই, তাহলে দেখা যায় যে গোটা পৃথিবীর মধ্যে বিভিন্ন অঞ্চল, যে অঞ্চলগুলো মধ্যে বায়োডাইভার্সিটি খুব বেশি, সেই অঞ্চলগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় মেগা বায়োডাইভার্সিটির দেশ। এবং গোটা পৃথিবীর মধ্যে এরকম 17টা জায়গাকে আইডেন্টিফাই করা হয়েছে। সেই 17টা এরিয়াকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে জৈব বৈচিত্র্যতার দেশ বা মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রিজ। তো সেখানকার মধ্যে আফ্রিকা আছে, ব্রাজিল আছে, অস্ট্রেলিয়া আছে। সেই রকমই কিন্তু এই 17টার মধ্যেতে ভারত নিজেরও কিন্তু একটা জায়গা করে নিয়েছে, কারণ ভারতের মধ্যেতেও অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল স্পিসিস সেখানেতে রয়েছে। এবং গোটা পৃথিবীর যে বায়োডাইভার্সিটি আছে, সেই বায়োডাইভার্সিটির উদ্ভিদের অ্যাকচুয়ালি 11% বায়োডাইভার্সিটি প্লান্টের মধ্যে, সেটা কিন্তু ভারতবর্ষে অবস্থিত। এবং অ্যানিম্যাল ডাইভার্সিটির 7.43% সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভারতে অবস্থিত। এবং ভারতে যে প্ল্যান্ট পাওয়া যায় প্রায় 46,000 রকমের সেখানে উদ্ভিদ পাওয়া যায়, এবং প্রায় 51,000 অ্যাকচুয়ালি 212 রকমের সেখানে কিন্তু অ্যানিম্যাল পাওয়া যায়। সুতরাং একটা হিউজ বায়োডাইভার্সিটি কিন্তু অ্যাকচুয়ালি ভারতে অবস্থিত। অন্যদিকে ভারতবর্ষে এমন কিছু স্পিসিস আছে যে স্পিসিসগুলো ভারত ছাড়া আর কোথাও পাওয়া যায় না, এবং এই ধরনের স্পিসিসকে বলা হয় এন্ডেমিক স্পিসিস। যখন কোনো ক্ষেত্রে কোনো জীব গোটা পৃথিবীর মধ্যে নির্দিষ্ট একটা অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ হয়, তখন তাদেরকে বলা হয় এন্ডেমিক প্রজাতি বা স্থানীয় প্রজাতি। যেমন দেখো অ্যাকচুয়ালি বার্নাউন, এটা ভারতবর্ষ ছাড়া আর কোথাও কিন্তু পাওয়া যায় না। আবার অন্যদিকে দেখো ইয়েলো থ্রোটেড বুলবুল, এটাও কিন্তু এখানকার একটা স্পিসিস, যেটা আমাদের ভারতবর্ষ ছাড়া আর কোথাও পাওয়া যায় না। ঠিক সেরকমই রয়্যাল বেঙ্গল টাইগারও কিন্তু একটা এন্ডেমিক স্পিসিস, যেটা ভারতবর্ষ ছাড়া আর কখনোই আমরা অন্য কোথাও পাই না। এবার রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর দেখতে বাঘ, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো যেমন আমরা এখানেতে অ্যাকচুয়ালি ভারতের বায়োডাইভার্সিটির কথা বলছি, বা 17টা বা মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রির কথা বলছি, সেরকমই তখন গোটা পৃথিবী জুড়ে বায়োডাইভার্সিটি নিয়ে আলোচনা করা হয় বা বায়োডাইভার্সিটি নিয়ে কোনো হিসেব করা হচ্ছে, তখন সেই জিনিসটা কি বলা হয় গ্লোবাল বায়োডাইভার্সিটি। এবং যখনই গ্লোবাল বায়োডাইভার্সিটির কথা অ্যাকচুয়ালি আমরা বলতে যাই, তখন 3টে শব্দ চলে আসে, একটা হচ্ছে ফ্লোরা, একটা হচ্ছে ফনা, আর একটা হচ্ছে ভেজিটেশন। ফ্লোরা বলতে বোঝানো হয় যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে প্রাকৃতিকভাবে যে সমস্ত উদ্ভিদগুলো জন্মায় তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় ফ্লোরা। আর ঠিক একই রকম ভাবে কোন একটা অঞ্চলের মধ্যে প্রাকৃতিকভাবে যে সকল প্রাণীগুলোকে দেখতে পাওয়া যায় সেগুলোই হচ্ছে ফনা। যেমন ধরো আমি বলছি আমাদের এখানেতে নর্মালি ফ্লোরা হিসেবে যেগুলো কনসিডার করা হবে সেগুলো হচ্ছে আম, জাম, কাঁঠাল, এই সমস্ত অ্যাকচুয়ালি উদ্ভিদগুলো। আর ফনার মধ্যে যেটা কনসিডার করা হবে নর্মাল যেগুলো দেখতে পাওয়া যায়, যে মানুষ, কুকুর, বেড়াল, গরু, এই ধরনের প্রাণীগুলো। এবার দেখো আরেকটা শব্দ আছে যেটাকে বলা হয় ভেজিটেশন। ভেজিটেশন বলতে বোঝানো হয় যে কোন একটা অঞ্চলের মধ্যে যত সবুজ উদ্ভিদ আছে সবাইকে একসাথে বলা হয়, যেটা সেটা হচ্ছে ভেজিটেশন। এবার ভেজিটেশনের সাথে ফ্লোরার যেটা পার্থক্য, ফ্লোরাতে শুধুমাত্র ন্যাচারাল অকারিং প্ল্যান্ট গুলোকেই কনসিডার করা হবে,
কিন্তু অন্য প্ল্যান্টগুলোকে কনসিডার করা হবে না। এবার অন্য প্ল্যান্ট বলতে কি বোঝানো হচ্ছে, দেখা যায় অনেকেই শখ করে নিজের বাড়ির মধ্যে হয়তো বিভিন্ন রকমের ক্যাকটাস জাতীয় গাছ হয়তো বাড়ির বাগানে বা উঠোনেতে বা বাড়ির ছাদেতে টবের মধ্যে লাগিয়েছে। এবার ক্যাকটাস জাতীয় উদ্ভিদ কিন্তু আমাদের এখানকার প্রাকৃতিক উদ্ভিদ নয়, এটাকে আর্টিফিশিয়ালি দেখো ওখান থেকে আনা হয়েছে। যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকের বাড়িতে ছাদেতে হয়তো টবের মধ্যে কমলা লেবু গাছ লাগিয়েছে, বা হয়তো সেখানে তো আলফানসো আম গাছ লাগিয়েছে। তো এই ধরনের জিনিসগুলোর কথা যখন আসে তখন এগুলো কিন্তু কোনোটাই আমাদের এখানকার প্রাকৃতিক উদ্ভিদ নয়। কিন্তু দেখো এরা সবাই আমাদের যে ইকোসিস্টেমটা রয়েছে, এই গাছগুলো যেহেতু বসানো হচ্ছে, এই গাছগুলোর উপর নির্ভর করে কিছু পতঙ্গ ওখান থেকে খাবার পাচ্ছে। তার মানে ইকোসিস্টেমটা কিন্তু কিছুটা হলেও দেখো এই উদ্ভিদগুলোর উপরে কোনো না কোনোভাবে নির্ভরশীল। সেই জন্য যখন আমরা ইকোলজির রেসপেক্টে দেখব, তখন অবশ্যই কিন্তু ভেজিটেশন যেটা বলা হচ্ছে সেখানে হচ্ছে ন্যাচারাল অকারিং উদ্ভিদগুলোও আছে, এবং তার সাথে সাথে যেগুলো অন্য জায়গা থেকে এনে রাখা হয়েছে সেই উদ্ভিদগুলোকেও কিন্তু এখানে গণনা করা হবে। কিন্তু কোনো সময় যদি অ্যাকচুয়ালি বায়োডাইভার্সিটি রেসপেক্টে আমরা দেখতে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে কোনো জায়গার স্থানীয় উদ্ভিদগুলোকে যখন আলাদা করে আমরা আলোচনা করি, তখন সেটাকে ফ্লোরার আন্ডারেতে ধরা হচ্ছে। তারপর ফ্লোরা মানে হচ্ছে স্থানীয় উদ্ভিদ, আর ভেজিটেশন মানে হচ্ছে স্থানীয় উদ্ভিদ তো রয়েছে, প্লাস হচ্ছে এক্সোটিক স্পিসিস। মানে ভেজিটেশন মানে হচ্ছে ফ্লোরা প্লাস এক্সোটিক স্পিসিস, মানে অন্য দেশ থেকে বা অন্য জায়গা থেকে আনা যে উদ্ভিদগুলো রয়েছে সেটা। এবার যখনই দেখো অ্যাকচুয়ালি গ্লোবাল বায়োডাইভার্সিটি নিয়ে আমরা আলোচনা করতে যাই, তখন গ্লোবাল বায়োডাইভার্সিটিকে বেশ কতগুলো ভাগে আমরা অ্যাকচুয়ালি ভাগ করে থাকি। যেমন দেখো জিওগ্রাফিক্যাল বায়োডাইভার্সিটি, অর্থাৎ ভৌগোলিক অঞ্চলের সাপেক্ষে, যে মরুভূমি অঞ্চল বা ধরো নাতিশীতোষ্ণ অঞ্চল বা হয়তো পার্বত্য অঞ্চল, তার বেসিসে যখন আমরা ডাইভার্সিটিকে আলোচনা করছি তখন সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল। হরোলজিক্যাল অ্যাকচুয়ালি কথাটার মিনিং হচ্ছে যেটা, সেটা হচ্ছে টাইম স্কেল। কারণ পৃথিবীর সূচনা থেকে শুরু করে এখনো অবধি কিন্তু একই রকম প্রজাতি বৈচিত্র্য আছে তা না। আগে এক ধরনের প্রজাতি বৈচিত্র্য ছিল, সেই ধরনের প্রজাতিগুলো আস্তে আস্তে সময়ের সাপেক্ষে ধ্বংস হয়ে গেছে, বর্তমানে অন্য ধরনের জীবকুলের প্রাধান্য বেড়েছে। তো সময়ের সাপেক্ষে যখন আমরা আলোচনা করি তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় হরোলজিক্যাল বায়োডাইভার্সিটি। আর যখন কোনো ইকোসিস্টেমের সাপেক্ষে আমরা আলোচনা করি, যে অ্যাকচুয়ালি জলের বাস্তুতন্ত্র, মানে সেখানে ফ্রেশ ওয়াটার হতে পারে স্বাদু জলের বাস্তুতন্ত্র, বা মেরিন ওয়াটার সামুদ্রিক জলের বাস্তুতন্ত্র, বা অ্যাকচুয়ালি গ্রাসল্যান্ডের বাস্তুতন্ত্র, বনভূমির বাস্তুতন্ত্র, যখন এইভাবে আলাদা আলাদা ইকোলজি রেসপেক্টে আমরা যখন আলোচনা করতে চাই, তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ইকোলজিক্যাল ডিস্ট্রিবিউশন বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি। এবার গোটা পৃথিবীর সম্পর্কে যখন গ্লোবাল বায়োডাইভার্সিটি আলোচনা করা হয়, তখন গোটা পৃথিবীকে মোটামুটি 8টা বায়োজিওগ্রাফিক রিজিয়নেতে ভাগ করা হয়, এবং এই 8টা যে বায়োজিওগ্রাফিক রিজিয়নেতে ভাগ করা হয়েছে সেটা পুরোটাই কিন্তু ওখানকার মাটির প্রকৃতি, ওখানকার যে ওয়েদার, সেই ওয়েদারের উপরে ভিত্তি করে, যে তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাতের পরিমাণ, এইগুলোর উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। এবং দেখা গেছে যে এক এক ধরনের জায়গাতে এক এক রকমের সেখানে উদ্ভিদ এবং প্রাণীর বৈচিত্র্য যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বর্তমান। এবার এই সমস্ত কাজ যেগুলো রয়েছে, এই কাজগুলোকে নিয়ে মেনলি অ্যাকচুয়ালি যে রিসার্চ যারা করে তারা হচ্ছে দুটো অর্গানাইজেশন। একটা হচ্ছে IUCN বলে একটা অর্গানাইজেশন আছে, তারা এই কাজগুলো করে থাকে। আর একটা অর্গানাইজেশন আছে যার নাম আমরা খুব জানি, সেটা হচ্ছে WWF, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এবং এরা অ্যাকচুয়ালি আরো ভালোভাবে জিনিসগুলোকে আলোচনা করার জন্য বায়োজিওগ্রাফিক রিজিয়নকেও আবার আরো ছোট ছোট ভাগে ভাগ করে। বায়োজিওগ্রাফিক রিজিয়নকে আরো হয়তো ছোট ছোট রিজিয়নের মধ্যে ইকোজোন হিসেবে ভাগ করলো, তারপর হয়তো ইকো প্রভিন্স, এবং আরো ছোট ভাগে ইকো রিজিয়ন, এই হিসেবে এরা কনসিডার করে, যাতে দেখা যায় যে ছোট অংশ থেকে প্রত্যেকটা জিনিসকে অল্প অল্প করে স্টাডি করতে করতে গোটা জিনিসটা আলোচনা করতে সুবিধা হয়। কারণ গোটা ধরো একটা অঞ্চল, ধরো আমি বললাম যে হয়তো একটা বিরাট অঞ্চল, ধরো আমি বললাম যে এখানেতে হয়তো আমেরিকার যে বৃহৎ অঞ্চল রয়েছে, তো সেই অঞ্চলটা জুড়ে গোটাটার তো একসাথে বায়োডাইভার্সিটি কন্ট্রোল বা বায়োডাইভার্সিটি সেখানে ক্যালকুলেশন করা তো খুব মুশকিল। তো সেই জন্য এই গোটা অঞ্চলটাকে হয়তো ছোট ছোট কতগুলো ভাগে ভাগ করে নেওয়া হলো, সেগুলোকে বলছে ইকোজোন। তার আবার ছোট ছোট ভাগে ভাগ করা হলো যেগুলো হচ্ছে ইকো প্রভিন্স, সেগুলোকে আবার কনসিডার করার জন্য ছোট ছোট ভাগেতে ভাগ করা হলো, যেগুলো কি বলছে ইকো রিজিয়ন। যেমন আমাদের ক্ষেত্রে আমরা দেখি যে মহাদেশ সব থেকে বড় গঠন, তার থেকে ছোট দেশ যেটা সেটা রয়েছে, তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে এক একটা যে সেখানেতে রাজ্য রয়েছে, সেই রাজ্য, তার থেকেও ছোট যেটা সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট,
তো এই হিসেবে কি করা হয়, যেমন দেখো যে কোনো গোটা পৃথিবীর অ্যাকচুয়ালি যে ব্যবস্থা যেটাকে বলা যায়, সেই সমস্ত ব্যবস্থাগুলোর একটা সুসংহত করার জন্য যেমন কতগুলো ছোট ছোট অঞ্চলের মধ্যেতে ভাগ করে আমরা সব কাজগুলোকে করি, যে সেখানে সেই সাপেক্ষে সাজিয়ে গুছিয়ে নিয়ে গোটা শহর নির্মাণ করা হচ্ছে বা বিভিন্ন কলকারখানা নির্মাণ করা হচ্ছে বা চাষবাস করা হচ্ছে, ঠিক সেই রকম ভাবেই যখনই আমরা জীব বৈচিত্র্যতা নিয়ে পড়তে যাই তখনও কিন্তু গ্লোবাল বায়োডাইভার্সিটি নিয়ে আলোচনা করার সময় এরকম ছোট ছোট কিছু পার্টেতে ভাগ করে নেওয়া হয়েছে এবং সেই পার্টগুলোর সাপেক্ষে আমরা কিন্তু সবসময় আলোচনাগুলোকে করে থাকি। এবার এই বায়োগ্রাফিক্যাল যে রিজিয়ান যেগুলো রয়েছে, বায়োজিওগ্রাফিক্যাল যে রিজিয়ান রয়েছে, সেইগুলোর এক সাপেক্ষে অ্যাকচুয়ালি প্রত্যেক 10 বছর অন্তর অন্তর একটা করে বই সেখানে পাবলিশ করা হয়, যেটার নাম হচ্ছে গ্লোবাল বায়োডাইভার্সিটি আউটলুক। এবং এই গ্লোবাল বায়োডাইভার্সিটি আউটলুক যেটা 2011 থেকে 2020 এই টাইমের মধ্যে করা হয়েছে। এরপরে আবার দেখা যাবে যে গ্লোবাল বায়োডাইভার্সিটি আউটলুক 5 সেটা কিন্তু আবার পাবলিশ হবে। তো এবার কি হয় যে এখানেতে যেটা করা হয় সেটা হচ্ছে গোটা পৃথিবীর জীব বৈচিত্র্য 10 বছরে কি পরিবর্তন হচ্ছে সেটাকে অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করা হয়। কারণ আমরা জানি যে বায়োডাইভার্সিটির ক্ষেত্রে প্রত্যেকটা জীবেরই অ্যাকচুয়ালি ইকোসিস্টেমে একটা ইম্পর্ট্যান্ট রোল আছে। যখনই কোনো জীব এক্সটিংক্ট হয় তখন কিন্তু তার প্রভাব কোনো না কোনো পথে দেখো ইকোসিস্টেমের ওপরে এসে পড়বে। তো সেই জন্যই অ্যাকচুয়ালি এখানেতে বিভিন্ন স্ট্র্যাটেজি নেওয়া হয় যে জীবগুলোকে কনজার্ভ করার জন্য, এবং 10 বছর অন্তর অন্তর তার একটা হিসেব করা হয় যে কোন স্ট্র্যাটেজিতে কতগুলো জীব বাড়ানো গেছে বা আদৌ সেই স্ট্র্যাটেজি যেটা প্রয়োগ করা হয়েছিল সেটা কার্যকারী হয়েছে কিনা, বা সেই জীবের সংখ্যা বাড়ার জন্য বা কমার জন্য তার প্রভাব কি কি পরিবেশে পড়েছে, এইগুলো সবই কিন্তু এইখানেতে আলোচনা করা হয়। এবার যখনই আমরা আমাদের ভারতবর্ষের কথা ভাবি তাহলে ভারতবর্ষের মধ্যেতে দেখা যায় যে বিভিন্ন জায়গার মাটি বা ভূমিরূপ কিন্তু আলাদা আলাদা রকমের হয়ে থাকে, এবং আলাদা আলাদা ভূমিরূপ হওয়ার জন্য প্রত্যেকটা জায়গারই যে মাটি তার সাপেক্ষে আলাদা আলাদা রকমের উদ্ভিদ সেখানে জন্মাতে শুরু করে, এবং যখনই উদ্ভিদ আলাদা হয় তাহলে আলাদা আলাদা উদ্ভিদকে খাদ্যবস্তু হিসেবে গ্রহণ করা যে প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীর প্রকৃতিগুলো পাল্টাতে থাকে। তার জন্য দেখা যায় যে গোটা ভারতবর্ষ জুড়েই বিভিন্ন রকমের উদ্ভিদ প্রজাতিও যেমন বর্তমান, বিভিন্ন রকম প্রাণী প্রজাতিও বর্তমান। তো তার সাপেক্ষেই আমরা দেখি যে জীব বৈচিত্র্যতা যেটা সেটা কিন্তু ভারতবর্ষে অনেক তুলনামূলক বেশি। এবার যখনই বায়োডাইভার্সিটির কথা আসে সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ চলে আসে যেটা হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট। এটা নরম্যান মায়ার সবার প্রথম 1988-এ এই কথাটা কিন্তু এক্সপ্লেন করেছিলেন। বায়োডাইভার্সিটি হটস্পট বলতে বোঝানো হয় যে পৃথিবীর মধ্যে এমন কিছু অঞ্চল আছে যে অঞ্চলগুলোর জীব বৈচিত্র্যতা প্রচণ্ড বেশি, এবং এইরকম 34টা রিজিয়ানকে অ্যাকচুয়ালি IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, তো সেই IUCN 34টা রিজিয়ানকে অ্যাকচুয়ালি বায়োডাইভার্সিটি হটস্পট হিসেবে কনসিডার করেছেন, মানে যেখানকার জীব বৈচিত্র্যতা কিন্তু প্রচণ্ড বেশি। এবার এই যে হটস্পট যেগুলো রয়েছে এই হটস্পট কিন্তু কখনোই কোনো রাজনৈতিক মানচিত্র দেখে করা হয়নি। অ্যাকচুয়ালি হটস্পট যেগুলো আছে সেই জন্যই সেগুলো কোনো দেশের মধ্যে অবস্থিত তা নয়, হটস্পট হচ্ছে একটা অঞ্চল। এবার সেই অঞ্চলের কিছু কিছু অংশ প্রত্যেকটা দেশে বর্তমান। যেমন আমরা যদি ভারতবর্ষের কথা বলি, ভারতবর্ষের 4টে হটস্পট আছে। একটা যেটা রয়েছে সেটা হচ্ছে ইস্টার্ন হিমালয়, সেকেন্ড হচ্ছে ওয়েস্টার্ন ঘাট পর্বত, থার্ড হচ্ছে ইন্দো বার্মা বর্ডার, আর ফোর্থ হচ্ছে যেটা সেটা হচ্ছে সুন্দরবন। এদের মধ্যে ইস্টার্ন হিমালয়ান যে রিজিয়ানটা রয়েছে সেই ইস্টার্ন হিমালয়ান রিজিয়ানটা কিন্তু অ্যাকচুয়ালি দেখো একটা হটস্পটের মধ্যেতে পড়ছে। এই যে এখানে 32 নাম্বার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ইস্টার্ন হিমালয়ান। এবার ইস্টার্ন হিমালয়ান যে রিজিয়ানটা যেটা রয়েছে এখানকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এই ইস্টার্ন হিমালয়ান যে রিজিয়ানটা, এই ইস্টার্ন হিমালয়ান এই রিজিয়ানের কিছুটা অংশ দেখো ভারতে আছে, কিছুটা অ্যাকচুয়ালি সেটা কিন্তু চায়নার আন্ডারে আছে, কিছুটা কিন্তু টিবেট বা তিব্বত যেটা বলছে সেখানে রয়েছে, কিছুটা পার্ট সিকিমে আছে। তো ন্যাচারালি দেখো যে এমন নয় যে এই গোটা হটস্পটটাই ভারতে অবস্থিত, অ্যাকচুয়ালি এই হটস্পটের একটা অংশ কিন্তু ভারতের মধ্যে রয়েছে। তো এই হিসেবে হটস্পটকে কনসিডার করা হয়। কখনো কিন্তু হটস্পট অ্যাকচুয়ালি কোনো রকম কোনো রাজনৈতিক মানচিত্র থেকে তৈরি করা হয় না। এবার বলছে যে হটস্পট যখন নির্বাচন করা হয়েছে, 34টা হটস্পট গোটা পৃথিবীর মধ্যে যখন নির্বাচন করা হয়েছে তখন সেক্ষেত্রে হটস্পট নির্বাচনের সাপেক্ষে কি কি শর্ত রাখা রয়েছে। প্রথম হচ্ছে
যে সেই জায়গাগুলো কি হটস্পট হিসেবে নির্বাচন করা হয় যে জায়গায় এন্ডেমিক প্রজাতির সংখ্যা খুব বেশি। এন্ডেমিক প্রজাতি মানে হচ্ছে যেটা পৃথিবীর একমাত্র ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ, ওই অঞ্চল ছাড়া আর কোথাও পাওয়া যায় না। যেমন ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার একটা এন্ডেমিক প্রজাতি, কারণ ক্যাঙ্গারু অস্ট্রেলিয়া ছাড়া আর কোথাও পাওয়া যায় না। অন্যদিকে নো এক্সোটিক স্পিসিস, মানে ওই অঞ্চলের মধ্যে বাইরের কোনো আসা প্রজাতি কখনোই যেন আধিক্য লাভ করতে শুরু না করে, কারণ আধিক্য লাভ করতে শুরু করলে কি হবে, আস্তে আস্তে ওখানকার যেটা অ্যাকচুয়ালি স্থানীয় জীব, সেই জীবটা কিন্তু আস্তে আস্তে অবলুপ্তির পথে চলে যাবে। যেমন আমরা জানি যে আমাদের যে রাস্তার ধার যেগুলো রয়েছে, সেই রাস্তার ধারে আগে কিন্তু তুলসী, সর্পগন্ধা এইরকম বিভিন্ন ইকোনমিক ইম্পর্টেন্ট এবং মেডিসিনাল প্ল্যান্টগুলো ছিল। কিন্তু বর্তমানে যে সমস্যাটা হয়েছে যে পার্থেনিয়াম বলে একটা গাছ সেখানে প্রচণ্ড দ্রুত হারে বাড়তে শুরু করেছে, এবং যার কারণে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমাদের যে উপকারী গাছগুলো ছিল সেগুলো সবই অবলুপ্ত হয়ে গেছে। তার জন্য যখনই বাইরেকার কোনো প্রজাতি এক্সোটিক স্পিসিসে ঢোকে তখন কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয় যে স্থানীয় প্রজাতি অবলুপ্ত হয়ে যাবে, এবং সেটা পরিবেশের নিয়মে সেটাকে আটকানো খুব মুশকিল হয়ে যায়। তো ন্যাচারালি দেখা যায় যে সেই জন্য যে বায়োডাইভার্সিটি হটস্পট যে রিজিয়ন থাকে তাকেই কিন্তু কনজার্ভ করা হয়, কিন্তু যদি সেখানে এক্সোটিক স্পিসিস অলরেডি প্রবেশ করে গিয়ে থাকে তাহলে কিন্তু ওই পরিবেশটাকে রেস্কিউ করা খুব মুশকিল হয়। সেই জন্য সেই জায়গাটাকে ছেড়ে অন্য কোনো জায়গায় আশপাশের যে জায়গায় এক্সোটিক স্পিসিস আসেনি সেই অংশটাকেই কিন্তু হটস্পট হিসেবে কনসিডার করে সেইটাকেই চারপাশে ঘিরে সেইখানেতেই কিন্তু অভয়ারণ্য, জাতীয় উদ্যান এগুলোকে সমস্ত নির্মাণ করা হয়। অন্যদিকে যে যে অঞ্চলটার 70% যে জীব, স্থানীয় জীব, তারা এক্সটিংক্ট হয়ে গেছে, অর্থাৎ এখনই কেয়ার না নিলে অদূর ভবিষ্যতে এই বাকি স্পিসিসগুলো এক্সটিংক্ট হয়ে যেতে পারে, সেই জায়গাটাকেই কিন্তু বায়োডাইভার্সিটি হটস্পটের আন্ডারে আনা হয়। তাহলে এগুলোই দেখো প্রাথমিকভাবে হটস্পট নির্বাচনের যে শর্ত রয়েছে সেটা। আর একটা শর্ত এখানে দরকার লাগে, সেটা হচ্ছে যে কোনো একটা বনভূমি বা বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখতে গেলে সবুজ উদ্ভিদ যথেষ্ট বেশি পরিমাণে থাকতে হয়। তো সেই জন্য বলা হয় যে মিনিমাম 1500টা যেন সবুজ উদ্ভিদ বা ভাস্কুলার প্ল্যান্ট, যেটা যে বৃক্ষ জাতীয় উদ্ভিদ যেন সেখানে উপস্থিত থাকে। তো এই মানে বৈশিষ্ট্যগুলো সবসময় নজর রাখা হয়, এবং এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যেই পাওয়া যাচ্ছে বা যে অঞ্চলগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে সেই অঞ্চলগুলোকে কিন্তু বায়োডাইভার্সিটি হটস্পট হিসেবে কনসিডার করা হয়। এবার দেখো যখনই আমরা বায়োডাইভার্সিটি নিয়ে আলোচনা করতে যাই, তো বায়োডাইভার্সিটি অ্যাকচুয়ালি ইকোলজিক্যাল অর্গানাইজেশন, বাস্তুতান্ত্রিক সমন্বয় বা বাস্তুতান্ত্রিক সংগঠনের ওপর নির্ভরশীল হয়। এবার দেখো ডাইভার্সিটির বিভিন্ন টাইপ হয়। প্রথমেই আসছে জেনেটিক ডাইভার্সিটি, তারপর হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি, তারপর হচ্ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি। জেনেটিক ডাইভার্সিটি বলতে বোঝানো হয় যে কোনো একটা নির্দিষ্ট প্রজাতির মধ্যে যে ডাইভার্সিটি খুঁজে পায়, অর্থাৎ সবাই কিন্তু দেখো মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষকে দেখতে একে অপরের থেকে আলাদা হয়। এখানে সবাই কিন্তু একই স্পিসিসের, সবাই কিন্তু হোমোসেপিয়েন্স, সবাই কিন্তু মানুষ, কিন্তু তাদের দেখো একে অপরের সঙ্গে যে পার্থক্য রয়েছে দেহের, তা সেটার কারণ হচ্ছে কিন্তু তার ডিএনএ। অর্থাৎ যখন একটা স্পিসিসের মধ্যে আমরা ডাইভার্সিটিকে দেখি তখন সেটাকে বলা হয় সেটা হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি, সেটাকে বলা হয় জেনেটিক ডাইভার্সিটি, যেহেতু ডিএনএর সাপেক্ষে সেই ডাইভার্সিটিটা অ্যাকচুয়ালি আমরা দেখছি। এবার যখন কোনো একটা ধরো অঞ্চলের মধ্যেতে আমরা বিভিন্ন প্রকারের জীব দেখতে পাচ্ছি, যেমন একটা বনের মধ্যেতে দেখো বিভিন্ন রকমের সেখানে প্রাণী রয়েছে, তো এই এক একটা প্রাণী যেগুলো রয়েছে এগুলো হচ্ছে এক একটা আলাদা আলাদা স্পিসিস। তো কোনো একটা অঞ্চলের মধ্যে যে বিভিন্ন স্পিসিসের যে ডাইভার্সিটি সেটাকে বলা হয় স্পিসিস ডাইভার্সিটি। আর যদি দেখো এর পরবর্তী ধাপ যেটা, সেটা হচ্ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি। ইকোলজিক্যাল ডাইভার্সিটি মানে হচ্ছে যদি তুমি কোনো একটা বড় অঞ্চলেতে দেখো সেখানকার মধ্যে দেখবে যে সেখানকার অ্যাকোয়াটিক একটা ইকোসিস্টেম রয়েছে, টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম রয়েছে। তো ন্যাচারালি কি হবে, টেরিস্ট্রিয়াল বা ডাঙার ইকোসিস্টেমের সেখানকার স্পিসিস ডাইভার্সিটি আলাদা হয়, আবার দেখা যায় জলের ভেতরকার স্পিসিস ডাইভার্সিটি আলাদা হয়। তো এইগুলোকে সবগুলোকে মিলে যখন আমি একটা জায়গার ডাইভার্সিটি নিয়ে আলোচনা করব, যেমন ধরো আমাদের যে অঞ্চলেতে আমরা বসবাস করি সেই অঞ্চলের মধ্যে কিছু জায়গায় পুকুর আছে, কিছু জায়গায় নদী আছে। তো পুকুরে যে মাছ বা উদ্ভিদগুলোকে পাই, নদীতে কিন্তু একটু আলাদা টাইপের পাবো, স্থলভাগের মধ্যে কিন্তু আবার আলাদা টাইপের পাবো। তো এইগুলো সবই কিন্তু ইকোলজিক্যাল ডাইভার্সিটি। অর্থাৎ দেখো যে অ্যাকচুয়ালি সব থেকে ছোট আকৃতির যে বায়োডাইভার্সিটি সেটা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি, যেটা হচ্ছে একটা স্পিসিসের মধ্যেই বিভিন্ন রকমের। স্পিসিস ডাইভার্সিটি হচ্ছে অ্যাকচুয়ালি কি
যখন আমরা একটু ওপরে এলাম এবং বিভিন্ন প্রজাতির মধ্যে যে ডাইভার্সিটি রয়েছে সেইটাকে বলছে সেটা হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি। আর ইকোলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যে বিভিন্ন রকমের বাস্তুতন্ত্র সেখানে রয়েছে। ধরো সেখানের মধ্যে কিছু পুকুর আছে, নদী আছে, স্থলভাগ আছে, চাষের জমি আছে, অ্যাকোরিয়াম আছে, এইরকম বিভিন্ন রকমের যে ছোট ছোট বাস্তুতন্ত্রগুলো রয়েছে তার সাপেক্ষে যখন আমরা ডাইভার্সিটি কল্পনা করি তখন সেটাকে বলা হয় ইকোলজিক্যাল ডাইভার্সিটি। এবার যখনই ইকোলজিক্যাল ডাইভার্সিটি কনসিডার করা হয় তখন দেখা যায় সেখানেতে আরও একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় আলফা, বিটা এবং গামা ডাইভার্সিটি। আলফা ডাইভার্সিটি বলতে যেটা বোঝানো হয় যে কোনো একটা ছোট অঞ্চলের ডাইভার্সিটি। এখানে দেখো জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য তিনটে ছবি এখানে দেওয়া হয়েছে। এই তিনটে ছবি দিয়ে তিনটে অঞ্চলকে বোঝানো হচ্ছে এবং তিনটে অঞ্চলেরই কিন্তু পরিসীমা যেটা সেটা একই রকমের। এবং এখানেতে দেখো এই যে আলাদা আলাদা সিম্বল যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন রকমের প্রজাতির কথা এখানেতে বলা হচ্ছে। এখানে কিন্তু কখনোই সংখ্যার কথা বলছে না, রকম ভেদের কথা বলছে। ধরো আমি এখানে বললাম এটা আম গাছ, এটা জাম গাছ, এটা কাঁঠাল গাছ, এটা লিচু গাছ, এই হিসেবে আলাদা আলাদা আমরা দেখো কথা বলছি। এখানে কিন্তু কটা আম গাছ আছে, কটা জাম গাছ আছে, এটা কিন্তু কিছুই ম্যাটার করছে না। এবার দেখো আলফা ডাইভার্সিটি মানে হচ্ছে ছোট একটা অঞ্চলের মধ্যে যে জীব বৈচিত্র্যতা দেখা যাচ্ছে। ধরো পাশাপাশি তিনটে বাগান আছে, এবার এখানকার মধ্যে এইখানে এইটা যে সাইটে প্রথম বাগান, এখানকার দেখো আলফা বায়োডাইভার্সিটি মানে কত রকমের জীব আছে যদি আমরা গুনতে চাই তাহলে দেখো এখানে 7 রকমের জীব কিন্তু পাওয়া যায়। তাহলে সাইটের আলফা ডাইভার্সিটি হচ্ছে 7। সাইট বিতে দেখো 5 রকমের সিম্বল আছে, তাহলে এর আলফা ডাইভার্সিটি হচ্ছে 5। আর সাইট সি এর ক্ষেত্রেও দেখো যেহেতু এখানে 7 রকমের সিম্বল রয়েছে তাহলে এরও আলফা ডাইভার্সিটি হচ্ছে 7। তাহলে আলফা হচ্ছে কোনো একটা ছোট একটা অঞ্চলের মধ্যে যে বায়োডাইভার্সিটি আমরা খুঁজে পাচ্ছি সেটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি আলফা ডাইভার্সিটি। এবার চলে আসছি বিটা ডাইভার্সিটি। বিটা ডাইভার্সিটি মানে হচ্ছে দুটো আলফা ডাইভার্সিটির মধ্যে তুলনা, এবং অনেক সময় এটাকে বলা হয় টার্ন ওভার বায়োডাইভার্সিটি। মানে এখানকার মধ্যে যখন দুটো অঞ্চলের মধ্যে তুলনা করব কমন জীব যেগুলো সেগুলো বাদ চলে যাবে, শুধু আনকমনগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তো সেই জন্য যদি আমরা এ আর বি দুটো অঞ্চলের মধ্যে তুলনা করি, দেখো এই ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইনের মধ্যে তুলনা করলে দেখো কিছু জীব সেখানেতে কমন রয়েছে, তাহলে কমন জীবগুলো বাদ চলে যাবে। আনকমন জীব যেগুলো সেগুলি কনসিডার করা হবে। যেমন আনকমনের মধ্যে দেখো 1, 2, 3, 4, 5 আর এখানে 6, 7, 8। তাহলে এ আর বি এর মধ্যে অ্যাকচুয়ালি স্পিসিস ডাইভার্সিটি বিটা ডাইভার্সিটি হচ্ছে 8। অন্যদিকে দেখো যদি আমরা কোনো সময় অ্যাকচুয়ালি বি আর সি এদের মধ্যে কম্প্যারিজন করি, তাহলে বি আর সি কে যদি আমরা কম্প্যারিজন করি তাহলে দেখো কমন আসছে যেটা সেটা হচ্ছে এই তিনটে। তাহলে আনকমনের মধ্যে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, তাহলে দেখো টোটাল 6টা। তাহলে এখানে বি আর সি এর যেটা ডাইভার্সিটি সেটা হবে 6টা। এখানে অ্যাকচুয়ালি ভুল লেখা আছে, এটা 4 হবে না, এটা 6 হবে। আচ্ছা, এরপর দেখো এ আর সি এর মধ্যে যদি তুলনা করা হয়, মানে ধরো এই যে আমরা প্রথমটা আর লাস্টেরটা যেটা রয়েছে এ আর সি এর মধ্যে যদি তুলনা করি তাহলে দেখো এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে সি। তাহলে দেখো প্রথম দুটো অ্যাকচুয়ালি কমন। তাহলে এ আর সি এর বিটা ডাইভার্সিটির পরিমাণ 1, 2, 3, 4, 5, এখানে 6, 7, 8, 9, 10, তাহলে 10। আর গামা ডাইভার্সিটি বলতে বোঝানো হয় সামগ্রিক অঞ্চলে যত রকমের জীব আছে সবাইকে একসাথে বলা হয় গামা ডাইভার্সিটি। তাহলে দেখো টোটাল যে জীব রয়েছে বিভিন্ন রকমের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে গামা বায়োডাইভার্সিটির পরিমাণ যেটা সেটা হচ্ছে 12। তাহলে এই হিসেবেই কিন্তু দেখো অ্যাকচুয়ালি আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি এবং গামা ডাইভার্সিটি কনসিডার করা হয়। এবার ন্যাচারালি গামা ডাইভার্সিটি ধরো আমি বললাম যে কোন একটা অঞ্চলের মধ্যে করা হলো, ধরো আমি বললাম আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে করা হলো। এবার বর্ধমান ডিস্ট্রিক্টের পরেও যদি আরো বড় করে কোনো বৃহত্তর আলোচনা করা হয় তখন সেটাকে বলা হয় সেটা হচ্ছে ডেল্টা বায়োডাইভার্সিটি। ধরো আমি বললাম যে বর্ধমান ডিস্ট্রিক্টে সেখানেতে করা হয়েছে, এরপর যেটা হলো সেটা হচ্ছে যে এরকম বর্ধমান ডিস্ট্রিক্টের মতোই অন্য ডিস্ট্রিক্টগুলোকেও আলোচনা করা হয়েছে যে পশ্চিমবঙ্গের যে বায়োডাইভার্সিটি সেটা হচ্ছে ডেল্টা বায়োডাইভার্সিটি। এইরকম ধরো বিভিন্ন যে অ্যাকচুয়ালি দেশ মানে বিভিন্ন যে ধরো এখানেতে যেমন স্টেটগুলো রয়েছে সব স্টেটগুলো মিলে যখন গোটা ভারতের বায়োডাইভার্সিটি আলোচনা করা হচ্ছে তখন সেটা হচ্ছে এপসাইলন বায়োডাইভার্সিটি। আবার দেখা যাচ্ছে এরকম সমস্ত কান্ট্রি বা সমস্ত দেশগুলো যখন একসাথে বায়োডাইভার্সিটি
কনসিডার করা হচ্ছে এবং গোটা ধরো এশিয়া মহাদেশের কথা ভাবা হচ্ছে, তখন সেখানকার ডাইভার্সিটিটাকে বলা হয় ওমেগা ডাইভার্সিটি। তো এই হিসেবেই কিন্তু দেখো পরপর অ্যাকচুয়ালি বায়োডাইভার্সিটি যেগুলো সেগুলোকে তুলনা করা হয়। এবার যখনই আমরা বায়োডাইভার্সিটির কথা আসি, তখন একটা গ্রাফ খুব আসে, যেটা অ্যাকচুয়ালি আলেকজান্ডার ভন হামবোল্ড বলে একজন সায়েন্টিস্ট ডিসকভার করেছিলেন। তো এবার তার যে গ্রাফটা ছিল সেটা হচ্ছে স্পিসিস এরিয়া রিলেশনশিপ। স্পিসিস এরিয়া রিলেশনশিপ অনুযায়ী তার যেটা বক্তব্য ছিল যে যত আস্তে আস্তে এরিয়া বাড়ানো হবে তত কিন্তু নাম্বার অফ স্পিসিস যেটা সেটা বাড়তে থাকবে। মানে একদম তিনি বলেছিলেন এই লগ স্কেলেতে জিনিসটা বাড়ে। কিরকম? তার বক্তব্য ছিল যে ধরো আমাদের নিজেদের বাড়ির মধ্যেতে যে অ্যাকচুয়ালি বায়োডাইভার্সিটি দেখতে পায়, সেটা যদি আমি নোট করি, যে হয়তো আমি দেখলাম যে আমার বাড়িতে হয়তো বাগান আছে, সেই বাগানেতে আম জাম কাঁঠাল এরকম 3টে গাছ লাগানো আছে। তো আমার বাড়িতে অ্যাকচুয়ালি স্পিসিস ডাইভার্সিটি হচ্ছে দেখো আম জাম কাঁঠাল 3টে ধরলাম। এবার যদি আমি এরিয়াটাকে বাড়িয়ে দিই, যে আমার বাগানের সাথে সাথে পাশের বাড়ির বাগানটাকেও ধরা হলো, তো সেখানে তো হয়তো দেখা গেল আরো সেখানে আম জাম কাঁঠালের সাথে সাথে আরো হয়তো 2-3টে গাছ এক্সট্রা রয়েছে, হয়তো সেখানে লিচু গাছ রয়েছে, বা হয়তো সেখানে দেখা গেল অশ্বত্থ গাছ আছে বা কোনো বট গাছ আছে। তো ন্যাচারালি দেখো সেখানেতে কি হচ্ছে, সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তো এরকম ভাবে তার বক্তব্য ছিল যতই ধীরে ধীরে এরিয়াটাকে বাড়ানো হবে, অ্যাকচুয়ালি স্পিসিসের সংখ্যাও যেটা সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। কিন্তু প্র্যাকটিক্যালি একটা জিনিস নিজেই ভেবে দেখো, জায়গাটা যত আমি বাড়াবো একটা সময় কিন্তু দেখা যাবে যে জিনিসটা স্যাচুরেশনে চলে আসবে, অর্থাৎ যে ঘুরে ঘুরে বারবার একই গাছ আসবে। কারণ আমাদের এখানে যে গাছগুলো পাওয়া যায় তার তো একটা সীমাবদ্ধতা আছে। আম জাম কাঁঠাল তুমি যতটাই বাড়াবে একটা সময়ের পর দেখবে সেই একই গাছ কিন্তু জায়গা বাড়ালেও রিপিট হয়ে যাচ্ছে। তার জন্য অ্যাকচুয়ালি স্পিসিস এরিয়া রিলেশনশিপ কার্ভ কখনোই স্ট্রেট লাইন হওয়ার কথা না। হওয়ার কথা যেটা সেটা হচ্ছে কিছুটা দেখো বাড়ার পর একটা সময় কিন্তু ফিক্সড হয়ে যাবে, কারণ এরপর এরিয়া বাড়ালেও কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে একই রকম জলবায়ু থাকার জন্য যে কটা উদ্ভিদ ওখানে পাওয়া যাচ্ছে সেইগুলোরই কিন্তু বারবার পুনরাবৃত্তি হতে শুরু হবে, তার জন্য তারা কিন্তু আর সংখ্যায় বাড়বে না। তো সেই জন্য এই কার্ভ যেটা হবে সেটা দেখো ডোম শেপ একটা কার্ভ সেখানেতে অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে এবং বেন্ডিং একটা কার্ভ দেখো সেখানেতে সৃষ্টি হলো। তো এইটাই আলেকজান্ডার ভন হামবোল্ড সবার ফার্স্টেতে ডিসকভার করেন এবং তিনি বলেন যে স্পিসিস এরিয়া রিলেশনশিপ কার্ভ যেটা সেটা কিন্তু কখনোই স্ট্রেট লাইন নয়, এটা অ্যাকচুয়ালি একটা কার্ভ লাইন। এবং এইভাবেই তিনি কিন্তু এক্সপ্লেন করেছিলেন যে এরিয়া বাড়ালেই একটা সময় অবধি স্পিসিসের রিচনেস বাড়বে বা স্পিসিসের সংখ্যা বাড়বে, তারপর কিন্তু জিনিসটা একটা ফিক্স জায়গায় চলে যাবে। এরপর দেখো যেটা আমরা চলে আসছি সেটা হচ্ছে প্যাটার্ন অফ বায়োডাইভার্সিটি। আমাদের চারপাশে যে বিভিন্ন রকমের অ্যাকচুয়ালি বায়োডাইভার্সিটি রয়েছে, সেই বায়োডাইভার্সিটির মধ্যে বিভিন্ন প্যাটার্ন লক্ষ্য করা যায়। একটা হচ্ছে অল্টিটিউড বায়োডাইভার্সিটি গ্রেডিয়েন্ট, যে যত দেখো পাহাড়ের অ্যাকচুয়ালি উচ্চতায় উঠতে থাকবো তত কিন্তু বায়োডাইভার্সিটি প্রতি মুহূর্তে আলাদা আলাদা হবে। কারণ প্রত্যেক 1000 ডিগ্রি মানে প্রত্যেক 1000 মিটার করে পাহাড়ের উপরে উঠলে মোটামুটি 6.4 ডিগ্রি করে করে টেম্পারেচার কমতে থাকে। তো ন্যাচারালি যখন টেম্পারেচার অ্যাভারেজ কমবে তো সেখানকার উদ্ভিদ প্রাণী সবই কিন্তু চেঞ্জ হবে। অন্যদিকে দেখো ল্যাটিটিউডিনাল ডাইভার্সিটি গ্রেডিয়েন্ট। ল্যাটিটিউডিনাল ডাইভার্সিটি গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যত উপরের দিকে উঠবে, অ্যাকচুয়ালি যত উপরের দিকে উঠবে পোলার রিজিয়নেতে ঠান্ডা বাড়বে, তো ন্যাচারালি কিন্তু সেখানকার যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের বৃষ্টিপাত তাপমাত্রা সবই কিন্তু পরিবর্তিত হবে এবং বায়োডাইভার্সিটিও পরিবর্তন হবে। আবার অন্যদিকে সিজনাল গ্রেডিয়েন্ট, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে আলাদা আলাদা সিজনে তাদের যেহেতু ওয়েদারটা পাল্টায়, তো ন্যাচারালি সেখানেও কিন্তু সিজনাল একটা গ্রেডিয়েন্ট সেখানেতে দেখতে পাওয়া যাবে। এবং আরেকটা জিনিস বলা হয় সাকসেশনাল গ্রেডিয়েন্ট। সাকসেশনাল গ্রেডিয়েন্ট বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশন বা বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম, যে অ্যাকচুয়ালি কোনো একটা অঞ্চলেতে যেটা হয়তো একটা সময় জলাশয় ছিল, এবার দীর্ঘদিন ধরে সেই জলাশয়ের নিচেতে যদি জলাশয় অব্যবহৃত থাকে বা সংস্কার না করা হয়, আস্তে আস্তে দেখা যায় সেই জলাশয় যেটা সেটা ধীরে ধীরে পাঁক পড়ে পড়ে একটা সময় জলাশয়টা কিন্তু পুরোটাই বুঝে যায় এবং তারপর একটা সময় দেখা যায় যে ওই জলাশয়টার উপরে ঘাস তৈরি হয়ে ওটা মাঠের মতো হয়ে গেছে এবং আরো কালের নিয়মে ধীরে ধীরে ওখানে দেখা যাবে ঝোপ জাতীয় গাছ তৈরি হবে, পরে সেখানে ছোট ছোট বৃক্ষ জাতীয় গাছ তৈরি হবে এবং একটা সময় দেখা যাবে বৃহৎ বৃক্ষ জাতীয় গাছ তৈরি হবে। এবং এই পরিবর্তনটা একদিন বা দুদিনে নয়, এই জলাশয় হয়তো দিনের পর দিন কয়েক হাজার বছর বাদে ধীরে ধীরে রূপান্তর হতে হতে একটা সময়
যেখানে জলাভূমি ছিল সেখানে হয়তো দেখা যাবে যে বনভূমির সৃষ্টি হয়েছে এবং সেখানে অন্য জায়গা থেকে জীব এসে থাকতে শুরু করেছে। তো এই ধরনের জিনিসটাকেই বলা হয় ইকোলজিক্যাল সাকসেশন বা বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম। তো এখানেও বলা হয় যে যখনই এই ইকোলজিক্যাল সাকসেশনের সময় বিভিন্ন জীবকুল, এক ধরনের জীবকুল রিপ্লেস করে আরেক ধরনের জীবকুল যখনই আসবে, তখন অটোমেটিক্যালি বায়োডাইভার্সিটি যেটা সেটাও কিন্তু পরিবর্তন হতে থাকবে। তাহলে বায়োডাইভার্সিটি পরিবর্তনের ক্ষেত্রে এটাও দেখো একটা কথা বলা হয়। এবং এখানে আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পল এনরিক বলে একজন সায়েন্টিস্ট, সে সবার প্রথম একটা কথা বলেছিল, সেটা হচ্ছে রিভেট পপার হাইপোথিসিস। তার এই তত্ত্বটার মূল বক্তব্য হচ্ছে রিভেট কথাটা বলতে যেটা বোঝানো হয় কোনো ব্রিজ বা প্লেনের ক্ষেত্রে তার যে স্ক্রু, যে নাট যেগুলো থাকে, যেগুলো দিয়ে প্রত্যেকটা অংশ জাহাজের আটকানো থাকে এবং পুরো একদম ওয়েল্ডিং করে বা ঝালাই করে ফিক্স করে আটকে দেওয়া থাকে। তো তার বক্তব্য ছিল যে কোনো একটা জাহাজ থেকে যদি আমরা কোনো একটা প্লেন থেকে আমরা যদি একটা একটা করে ওই পেরেক বা ওই যে নাট বল্টু যেগুলো রয়েছে সেগুলোকে যদি খুলে নিতে থাকি, তাহলে দেখা যাবে যে অ্যাকচুয়ালি পাহাড় যে কোনো সময় যখন ওই উড়োজাহাজটা বা প্লেনটা যখন উঠতে যাবে, তখন কিন্তু ওই পাখার ব্লেড বা অন্যান্য অংশের ব্লেডগুলোর থেকে নাটগুলো খুলে নিলে আস্তে আস্তে কিন্তু জাহাজটা ওড়ার সময় ডিসব্যালেন্স করবে এবং একটা নির্দিষ্ট পরিমাণের বেশি যদি আবার নাট বল্টু খুলে নেওয়া হয়, তখন কিন্তু একটা সময় দেখা যাবে প্লেনটা উঠতে পারছে না বা উড়লেও সেটা কিন্তু ক্র্যাশ করে যাবে। তো তার বক্তব্য ছিল যে আমরা অনেক সময় ভাবি যে পরিবেশের মধ্যে একটা পাখি মারা গেল বা একটা জীব মারা গেল, এরা হয়তো প্রভাব কিছুই ফেলছে না, কিন্তু এইভাবে যদি কন্টিনিউয়াসলি বিভিন্ন পাখি ধীরে ধীরে মারা যেতে থাকে বা বিভিন্ন গাছপালা ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে, এই আমাদের বাস্তুতন্ত্রও কিন্তু সেখানেতে তার ভারসাম্যটা হারায়। এবং এইভাবে যদি চলতে থাকে দীর্ঘদিন, একটা সময় এমন আসবে যে গোটা বাস্তুতন্ত্র যেটা রয়েছে সেই গোটা ইকোসিস্টেমটাই অ্যাকচুয়ালি কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। তো সেইটাই অ্যাকচুয়ালি এক্সপ্লেন করার জন্য রিভেট পপার হাইপোথিসিস বলে একটা হাইপোথিসিসের কথা পল এরলিখ কিন্তু সবার প্রথম বলেছিল। এবার দেখো চলে আসছি লস অফ বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি নষ্ট হওয়ার পেছনে কারণগুলো কি কি? বায়োডাইভার্সিটি নষ্ট হওয়ার পেছনে যে কারণ হচ্ছে, প্রথম হচ্ছে বসবাসস্থল নষ্ট। সেটা প্রাকৃতিক কারণেও হতে পারে, যেমন দেখবে বনভূমির মধ্যে দাবানল বা ফরেস্ট ফায়ার হলে প্রচুর জীব সেখানে মারা যায়। অন্যদিকে দেখো মনুষ্য সৃষ্টও হতে পারে, যেমন পলিউশনের কারণে বর্তমানে দেখো পরিবেশ প্রচুরভাবে পরিবর্তিত হচ্ছে এবং প্রচুর জীব কিন্তু ধ্বংসের মুখে চলে যাচ্ছে। অন্যদিকে অল্টারেশন অফ এনভায়রনমেন্ট, অনেক ক্ষেত্রেই দেখা যায় পরিবেশ পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং ওয়েদার সাইকেলের চেঞ্জ হওয়ার জন্য অনেক জীবই কিন্তু ধ্বংসের পথে চলে যাচ্ছে। অন্যদিকে ইউট্রপিকেশন, অনেক সময় জলের মধ্যে কাপড় কাচা বা অ্যাকচুয়ালি পেস্টিসাইডগুলো এসে পড়ার জন্য জলের মধ্যে ফসফেটের পার্সেন্টেজ বেড়ে যায় এবং ফসফেট বেড়ে গেলেই অ্যালগাল ব্লুম হয়। অ্যালগিগুলো জলাশয়ের ওপরেতে প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং এই অ্যালগাল ব্লুমের কারণ যেটা হয় সেটা হচ্ছে অ্যালগাল ব্লুমের ফলে যেটা হয় সেটা হচ্ছে এই জলাশয়ের ভেতরেতে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যায়, ডিও যেটাকে অ্যাকচুয়ালি বলা হয়, ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যায়, যার জন্য বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড হিউজভাবে বাড়তে থাকে এবং যার কারণে দেখা যায় যে আস্তে আস্তে এখানকার যে পুকুরের জলাশয়ের মধ্যে যে জীবগুলো আছে তারা ধীরে ধীরে অক্সিজেনের অভাবে মারা যায়। তো অ্যাকচুয়ালি কোনো সময় পলিউশনের কারণে যদি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বেড়ে গিয়ে এখানকার জলজ জীব মারা যায়, সেই ঘটনাটা কি বলা হয় ইউট্রপিকেশন, সেটা দেখতে পাওয়া যায়। ইউট্রপিকেশনের জন্য দেখো বায়োডাইভার্সিটি লস হয়। ডিফরেস্টেশন, গাছপালা যত কেটে দেওয়া হচ্ছে তত কিন্তু থাকার জায়গার অভাবে, খাবারের অভাবে আস্তে আস্তে যে বায়োডাইভার্সিটি রয়েছে সেগুলো সব অবলুপ্ত হয়ে যাচ্ছে। যেমন এরকমই একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে ত্রিপুরার ক্ষেত্রে স্পেকটেকল মাঙ্কি। দেখো এদেরকে দেখে মনে হয় যেন এরা জেনারেলি মানুষকে খুব ভয় পায়, মানুষ কাছাকাছি দেখলে এরা পালিয়ে যায়। এদের দেখো দেহের গঠনটা এমন রয়েছে যে চোখের চারপাশটা মনে হচ্ছে যেন এমন একটা দাগ রয়েছে যে চশমা পড়ে আছে। তো এই ত্রিপুরার স্পেকটেকল মাঙ্কি এরা কিন্তু ডিফরেস্টেশনের জন্যই আস্তে আস্তে অ্যাকচুয়ালি অবলুপ্তির পথে চলে যাচ্ছে। এবার বলছে যে ইকোলজি যেটা, এই ইকোলজি কিন্তু পুরোটাই আমাদের নিজেদের হাতে এবং আমরা অ্যাকচুয়ালি প্রাকৃতিকভাবে অনেক জীব নষ্ট হচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু আমাদেরও কিন্তু একটা ইম্পর্টেন্ট এখানে রোল আছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই জীব যে ধ্বংস হচ্ছে, সেই জীব ধ্বংস হওয়ার পেছনে কারণ কিন্তু প্রাকৃতিক কারণ নয়, সেগুলো সবই মনুষ্য সৃষ্ট।
বা যেটাকে আমরা বলি অ্যানথ্রোপোজেনিক কজ। সেই জন্য পরিবেশকে বাঁচাতে গেলে সবার প্রথম নিজেদেরকে সচেতন হতে হবে, এবং আমরা নিজেরা যদি সচেতন হতে পারি তাহলে অটোমেটিক্যালি আমরা কিন্তু পরিবেশ যেটা রয়েছে সেই পরিবেশকেও বাঁচাতে আমরা সক্ষম হব। এবার যে যে কারণে অ্যাকচুয়ালি দেখো এই পরিবেশ যেটা সেটা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে বা বায়োডাইভার্সিটি নষ্ট হচ্ছে, তার একটা কারণ হচ্ছে ইন্ট্রোডাকশন অফ এক্সোটিক স্পিসিস। যেমন কচুরিপানা বা পার্থেনিয়াম, এই গাছগুলো কিন্তু ভারতীয় গাছ নয়, কিন্তু সেগুলো অন্য কোনো দেশ থেকে হয়তো এসেছিল, যেমন পার্থেনিয়াম নর্থ আমেরিকা থেকে এসেছিল। এবার ওরা আসার পর ওরা এত দ্রুত বাড়তে থাকে যে আমাদের এখানকার স্থানীয় যে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন যে উদ্ভিদ, সেটা ধরো জলজ উদ্ভিদ হতে পারে, সেটা ধরো মানে অ্যাকচুয়ালি জলজ উদ্ভিদ যেগুলো রয়েছে, সাপোজ আমি বললাম পদ্ম, শালুক, তারপর পানি ফল, এগুলো কিন্তু দেখো যখনই এই কচুরিপানা গ্রো করছে এরা কিন্তু সমস্ত ওই গাছগুলোকে আর বাড়তে দিচ্ছে না। তার জন্য অটোমেটিক্যালি এটা কিন্তু আমাদের ইকোনমিক্যাল একটা লস, এবং সেই জন্যই দেখবে কচুরিপানাকে বলা হয় টেরর অফ বেঙ্গল, কারণ এরা খুব তাড়াতাড়ি বাড়ে, এবং এদেরকে পুকুর থেকে সরিয়ে দিলেও যদি কিছু কচুরিপানা থেকে যায় তারাই কিন্তু খুব দ্রুত বেড়ে গিয়ে আবার গোটা পুকুরটাকে ঢেকে ফেলে। অন্যদিকে গ্লোবাল ওয়ার্মিং যেটাকে বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, তার জন্য দেখো বরফ গলে যাচ্ছে, এবং পোলার রিজিয়নের যে অ্যানিম্যালগুলো তারা কিন্তু থাকার জায়গা, খাবার মানে খাদ্য বসবাসস্থলের অভাবের জন্য তারা মারা যাচ্ছে। আবার এই গ্লোবাল ওয়ার্মিং এ যে জলটা গলছে সেইটা আবার সমুদ্রের জলতলের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে। তার জন্য বলা হয় যে আমাদের এই সুন্দরবন যে অঞ্চল রয়েছে প্রতি বছর 5.5 স্কোয়ার কিলোমিটার করে এরিয়া জলের তলায় চলে যাচ্ছে। তাহলে ওখানকার যে সকল জীব রয়েছে তারাও কিন্তু দেখো ওই নোনা জলের প্রভাবে সেখানকার গাছগুলো মারা যাচ্ছে, বা তারপরে পরে সেখানকার যে প্রাণীগুলো রয়েছে তারাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য কিন্তু প্রচুর বায়োডাইভার্সিটি লস হচ্ছে। অন্যদিকে বোটানোকেমিক্যাল বিভিন্ন উদ্ভিদ রয়েছে, যে উদ্ভিদ থেকে দেখা যায় যে বিভিন্ন ওষুধ প্রস্তুত করা হয়, বা বিভিন্ন উদ্ভিদ রয়েছে যাদের থেকে বায়োফুয়েল, বায়োডিজেল বা বায়োপেট্রোল তৈরি করা হয়। আস্তে আস্তে সেই গাছগুলোকে কেটে ব্যবহার করে নেওয়ার জন্য ধীরে ধীরে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে উদ্ভিদ যেটা, সেই উদ্ভিদ কুল কিন্তু ধীরে ধীরে অবলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে এগ্রিকালচারাল এক্সপ্যানশন, চাষের জমি বাড়ানোর সাথে সাথে বনভূমি কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এবং বনভূমি যত নষ্ট হচ্ছে তত তো বায়োডাইভার্সিটি নষ্ট হচ্ছে। এবং ন্যাচারালি দেখো এখানকার মধ্যে চাষের জমিতে বিভিন্ন পেস্টিসাইড, ইনসেকটিসাইড দেওয়ার জন্য এখানকার যে প্রাকৃতিক যে পতঙ্গ বা জীব থাকে তারা সবাই পেস্টিসাইডের প্রভাবে মারা যাচ্ছে। তার মানে যত এগ্রিকালচারাল এক্সপ্যানশন হবে তত কিন্তু বায়োডাইভার্সিটি লস যেটা সেটাও হবে। তার সাথে সাথে দেখো ওভার এক্সপ্লয়টেশন, কোনো একটা জিনিসের অত্যধিক ব্যবহার কোনো একটা জীবকে অবলুপ্তির পথে নিয়ে চলে যায়। যেমন বর্তমানে দেখো ইলিশ মাছ এত বেশি পরিমাণে ধরা হয়, নিয়ম হচ্ছে যখন ইলিশ মাছ ডিম পাড়ার পর যখন ফিরে যাবে সমুদ্রে তখন সেগুলোকে ম্যাচিওর কন্ডিশনে ধরা এবং ছোট ইলিশ মাছগুলোকে জলের মধ্যে ছেড়ে দেয়া, কারণ ওই ইলিশ মাছগুলোই আবার পরের বছর কিন্তু ঘুরে আসবে। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলিশ মাছ যখন থেকে সমুদ্রের জল থেকে মিঠে জলে ঢুকতে শুরু করছে তখন থেকেই ধরা হচ্ছে, এবং যখন ফিরে যাচ্ছে তখন বড় মাছগুলোকে তো বিক্রি করাই হচ্ছে, ছোট মাছগুলোকেও ধরে বিক্রি করে দেওয়া হচ্ছে। তাহলে ন্যাচারালি কি হচ্ছে যে এই সোর্সটা বা ইলিশ মাছের এই যে রিসোর্সটা এটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণেই বলা হয় যে কোনো একটা জিনিসের অত্যধিক পরিমাণে ব্যবহার করলে সেটাও কিন্তু অবলুপ্তির পথে চলে যায়। এবার আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে সিগনিফিকেন্সেস অফ বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটির অ্যাকচুয়ালি গুরুত্ব কি, যে কেন আমরা বায়োডাইভার্সিটিকে নিয়ে এত বেশি মাথা ঘামাচ্ছি। তার কারণ হচ্ছে বায়োডাইভার্সিটি প্রথম হচ্ছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি ক্রিয়েট করছে, বিভিন্ন রকমের উদ্ভিদকুল, বিভিন্ন রকমের প্রাণীকুল সেখানেতে সৃষ্টি করে রেখেছে। এর ফলস্বরূপ যেটা, যে বিভিন্ন উদ্ভিদের বা প্রাণীর মধ্যে থেকে যে ভালো গুণ রয়েছে, কিছু মেডিসিনাল প্ল্যান্ট আছে, কিছু খাবার প্রস্তুত করার প্ল্যান্ট আছে, তো যতই উদ্ভিদগুলোকে বা প্রাণীগুলোকে আমরা হারিয়ে ফেলবো তত তার মধ্যে যে ভালো গুণাবলী যেগুলো রয়েছে, যেগুলো তার ডিএনএ এর মধ্যে রয়েছে, সেই গুণাবলীগুলোও কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। যার জন্য এই ডিএনএ কখনো তো আমরা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করতে পারবো না। তার মানে বায়োডাইভার্সিটি লস মানে হচ্ছে বায়োলজিক্যালি ইম্পর্টেন্ট যে সমস্ত ডিএনএ বা জিন আছে সেই জিনগুলোরও কিন্তু অ্যাকচুয়ালি লস। অন্যদিকে দেখো ইকোলজিক্যাল ভ্যালু, যে প্রত্যেকটা জীবেরই পরিবেশের মধ্যে তার নিজস্ব একটা ভূমিকা আছে। জীব ধ্বংস হওয়ার অর্থই হচ্ছে যে পরিবেশের মধ্যে সেই জীবের যে ভূমিকা ছিল সেটা আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাচ্ছে। তো যখনই কোনো জীব অবলুপ্ত হবে তার সাথে সাথেই কিন্তু সেই পরিবেশ, যে পরিবেশে তারা ছিল সেই পরিবেশটাও পরিবর্তন হওয়া যেটা সেটা অবশ্যম্ভাবীয়।
এবং তার সাথে সাথে সেখানকার যে জীবগুলো রয়েছে তারাও কিন্তু বিভিন্নভাবে প্রভাবিত হওয়ারও একটা চান্স থাকে। অন্যদিকে দেখো জেনেটিক ভ্যালু, ইম্পর্টেন্ট যে ডিএনএ, একটু আগে যেটা বলছিলাম যে ইম্পর্টেন্ট ডিএনএ গুলো আস্তে আস্তে বায়োডাইভার্সিটি লসের সাথে সাথে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য এখানকার যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো যেগুলো ওখান থেকে কাজে লাগানো হয় মানব জীবনে বা আমাদের উন্নতির জন্য, সেইগুলো কিন্তু আস্তে আস্তে সেই চান্সগুলো কমে যাচ্ছে। আর ইকোনমিক ভ্যালু, এটা তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট, যে বেশ কিছু উদ্ভিদ বা প্রাণী আছে যাদের ইকোনমিক ইম্পর্টেন্স প্রচুর বেশি, এবং তারা যত অবলুপ্ত হবে তত কিন্তু দেশের যে সম্পদ রয়েছে সেই সম্পদের পরিমাণ কমতে থাকে। তো এগুলোই অ্যাকচুয়ালি বায়োডাইভার্সিটির সাপেক্ষে বলা হয়। এবার এটা ছাড়াও দেখো বায়োডাইভার্সিটির আরো যে ব্যাপারগুলো রয়েছে, একটা হচ্ছে অ্যাস্থেটিক ভ্যালু, নৈসর্গিক সৌন্দর্যতা। আমরা দেখবে কোনো জায়গায় বায়োডাইভার্সিটি যখন সমুদ্রের ধারেতে বা পাহাড়ের উপর নর্থ বেঙ্গল বেড়াতে যাচ্ছি, সেখানে দেখেই আমাদের কত ভালো লাগছে এবং মন ভালো হয়ে যাচ্ছে। তো এটা কি বলা হয়? অ্যাস্থেটিক ভ্যালু। এটা ছাড়াও এথিক্যাল ভ্যালু, যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা জীবেরই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার বা টিকে থাকার একটা অধিকার আছে, এবং সেই অধিকারের সাপেক্ষেও কিন্তু অনেক সময় জীবকে সংরক্ষণের কথা নিয়ে আলোচনা করা হয়। তো এগুলো কি বলা হয়, যেটা সেটা হচ্ছে এথিক্যাল ভ্যালু, এথিক্স থেকে ওটা করা হচ্ছে। এনভায়রনমেন্টাল ভ্যালু, পরিবেশের যে একটা ভারসাম্য রয়েছে সেই এনভায়রনমেন্টকে টিকিয়ে রাখার জন্য দেখো প্রত্যেকটা জীবের একটা ইম্পর্টেন্স আছে, সবাইকে সে যেন টিকিয়ে রাখাটা খুব দরকার। এবং এই সমস্ত জিনিসগুলোকে আলোচনা করার জন্যই দেখা যায় যে বায়োডাইভার্সিটি হটস্পট, অ্যাকচুয়ালি কনজারভেশন ইন্টারন্যাশনাল বলে একটা অর্গানাইজেশন বা একটা ব্রাঞ্চ তৈরি করেছে IUCN, এবং তার কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি যেটা সেটাকে সংরক্ষণ করা এবং সাধারণ মানুষকে অ্যাওয়ার করার জন্য বায়োডাইভার্সিটি হটস্পট বলে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে। এবং সেখানে গিয়ে আমরা এই যে এখানে দেখা একটা ড্রপ ডাউন মেনু দেখাচ্ছে, সেখানে ক্লিক করে 34টা হটস্পট সম্পর্কে জানতে পারবো, যে কোন হটস্পটের কি গুরুত্বপূর্ণ জীব আছে এবং কার কোনটাই কি ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে, এবং কিভাবে তাদেরকে সংরক্ষণ করার জন্য গভর্নমেন্ট এখন চেষ্টা করছে, এবং আমরা কিভাবে তাকে সংরক্ষণ করার জন্য কন্ট্রিবিউট করতে পারি। তো এরকম যেমন দেখো যে অ্যাকচুয়ালি সারা পৃথিবীর জন্য সেখানে বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে, সেরকম শুধু ভারতবর্ষের জন্য অ্যাকচুয়ালি সেখানে একটা সাইট আছে সেটা জানার জন্য, যে ভারতের মধ্যে যে 4টে হটস্পট রয়েছে তার সম্পর্কে জানার জন্য। এবং সেটাও দেখো ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি, এটা একটা অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশন, যারা কিন্তু এই সমস্ত হটস্পট নিয়ে এবং এই সমস্ত এন্ডেমিক জীবগুলো যেগুলো অবলুপ্তির পথে, তো সেই জীবগুলোর সম্পর্কেও কিন্তু এরা আলোচনা করে এবং সাধারণ মানুষকে কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন তথ্য দেয় এবং তাদেরকে কিন্তু মানে এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করার মতো করে শিক্ষা বা ট্রেনিং তাদেরকে দেওয়া হয় বা মানুষকে অ্যাওয়ার করা হয়। এবার কতগুলো ছোট ছোট সংজ্ঞা আসছে। একটা হচ্ছে এন্ডেমিক প্রজাতি, একটু আগেই বললাম। এন্ডেমিক প্রজাতি মানে হচ্ছে যে জীবটা গোটা পৃথিবীর মধ্যে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ এবং সেই অঞ্চল ব্যতীত অন্য কোনো জায়গায় এদের আর কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ ওই অঞ্চল থেকে ওই জীবটা যদি অবলুপ্ত হয় তাহলে কিন্তু গোটা পৃথিবী থেকেই ওই জীবটা পুরোপুরি অবলুপ্ত হয়ে যাবে এবং ভবিষ্যতে ওর কোনো অস্তিত্বই থাকবে না। তো সেই ধরনের জীবকেই বলা হয় এন্ডেমিক প্রজাতি এবং এদের সংরক্ষণ করাটা খুব প্রয়োজন। যেমন নিকোবর পিজিয়ান, এই যে পায়রাটা, এটা নিকোবর আইল্যান্ড ছাড়া আর কোথাও পাওয়া যায় না। ঠিক সেরকম দেখো ইগুয়ানা, ইগুয়ানা যেটা, এটা একটা বড় আকৃতির গিরগিটি, কাঁটাযুক্ত। তো এটা গ্যালাপোগাস দ্বীপপুঞ্জে পাওয়া যায়, গ্যালাপোগাস ছাড়া আর কোথাও কিন্তু এটাকে পাওয়া যায় না। এলভিয়া, এটা কোস্টারিকা আইল্যান্ড ছাড়া আর কোথাও পাওয়া যায় না। ঠিক সেরকমই লেমুর, এটা মাদাগাস্কার আইল্যান্ডের একটা এন্ডেমিক স্পিসিস, সেখান ছাড়া আর কোথাও পাওয়া যায় না। কোয়ালা, এটা অস্ট্রেলিয়ায় মানে অ্যাকচুয়ালি পাওয়া যায়, অস্ট্রেলিয়ান কোয়ালা, এবং এই মানে মানুষ ছাড়া একমাত্র জীব যাদের ফিঙ্গারপ্রিন্ট আছে। আর অন্যদিকে দেখো কোমোডো ড্রাগন, এটা ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি এই যে ধরনের যে জীবগুলো রয়েছে এরা একটা পৃথিবীর মধ্যে নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ এবং সেই অঞ্চল ছাড়া আর কোথাও এদেরকে খুঁজে পাওয়া যায় না। তো যখনই কোনো একটা জীব একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং সেই অঞ্চল ব্যতীত অন্য কোনো জায়গায় পাওয়া যায় না, তখন তাকে বলা হয় স্থানীয় প্রজাতি বা এন্ডেমিক স্পিসিস। অনেক এক্সাম্পল এখানে দেখানো রয়েছে, এখান থেকে যে কোনো দুটো এক্সাম্পল কিন্তু মনে রাখতে হবে। অন্যদিকে সিবলিং স্পিসিস, সিবলিং স্পিসিস মানে হচ্ছে দুটো স্পিসিস যারা কিন্তু আলাদা প্রজাতি কিন্তু তাদেরকে দেখতে এক। যেমন দেখো ডাস্কি ফ্লাই ক্যাচার আর গ্রে ফ্লাই ক্যাচার, দুটো কিন্তু আলাদা প্রজাতি এবং নিজেদের মধ্যে যদি ক্রসিং করানো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নতুন কোনো জীব তৈরি হয় না, কারণ স্পিসিস আলাদা, কিন্তু তাদেরকে দূর থেকে দেখতে কিন্তু একই রকম লাগে।
ঠিক সেরকমই দেখো, আমরা খুব কমন যেটা সেটা হচ্ছে প্রজাপতি আর মথ, দুটো আলাদা প্রজাতি, কিন্তু দূর থেকে দেখলে কিন্তু বোঝা মুশকিল যে কোনটা মথ আর কোনটা প্রজাপতি। এবার যখন অ্যাকচুয়ালি এরা বসে কোনো জায়গায়, তখন আমরা জানি যে মথ পাশে ডানাটা মিলে বসে আর প্রজাপতি ওপরের দিকেতে দুটো ডানাকে জুড়ে দিয়ে বসে। তো দেখো দুটোকে বাইরে থেকে দেখে কিন্তু একই রকম মনে হয়, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা স্পিসিস। তো এই ধরনের জীবগুলো কি বলা হয়, সিবলিং প্রজাতি বা সিবলিং স্পিসিস, যাদেরকে দেখতে এক কিন্তু তারা আলাদা প্রজাতি। ঠিক সেরকমই আর একটা ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে কিস্টোন স্পিসিস। কিস্টোন স্পিসিস বলতে যেটা বোঝানো হয় যে যদি কোনো বাস্তুতন্ত্রে কোনো একটা খাদ্য শৃঙ্খলের একটা নির্দিষ্ট ট্রপিক লেভেলে একটা টাইপেরই জীব থাকে, মানে কোনো একটা বনভূমিতে আমি ধরলাম যে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনেতে মাংসাশী প্রাণী, স্থলভাগের মাংসাশী প্রাণী হিসেবে শুধুমাত্র আছে রয়্যাল বেঙ্গল টাইগার। এবার যদি কোনো সময় রয়্যাল বেঙ্গল টাইগার ধ্বংস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সমস্যা কি হবে? দেখো রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া ওখানে কিন্তু সিংহ বা নেকড়ে বা অন্য লেপার্ড, অন্য কোনো মাংসাশী প্রাণী নেই, শুধু একটাই মাত্র মাংসাশী প্রাণী ওখানে বিদ্যমান, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এবার যদি কোনো সময় সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগাররা সবাই মারা যায়, তাহলে যে সমস্যাটা হবে, হরিণের সংখ্যা প্রচুর বেড়ে যাবে। হরিণ সবুজ উদ্ভিদ খায়, আস্তে আস্তে সবুজ উদ্ভিদের সংখ্যাটা কমতে থাকবে। একটা সময় কিন্তু এমন হবে যে সবুজ উদ্ভিদ সব শেষ হয়ে যাবে এবং তখন খাবারের অভাবে হরিণগুলোও কিন্তু মারা যেতে শুরু করবে এবং একটা সময় সব হরিণই কিন্তু মারা যাবে এবং গোটা বাস্তুতন্ত্রই কিন্তু ধ্বংস। তাহলে দেখো যে কোনো একটা ট্রপিক লেভেলে যদি বা কোনো একটা পুষ্টি স্তরেতে যদি একটা টাইপেরই স্পিসিস সেখানে বর্তমান হয়, তাহলে মুশকিল হচ্ছে যে যখনই সে অবলুপ্ত হবে, মানে যখনই রয়্যাল বেঙ্গল টাইগার অবলুপ্ত হচ্ছে, গোটা বাস্তুতন্ত্রটাই ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু ধরো কোনো বনভূমিতে রয়্যাল বেঙ্গল টাইগারের পাশাপাশি যদি সিংহ, নেকড়ে এরকম 2-3 রকমের জীব থাকতো, তাহলে কিন্তু রয়্যাল বেঙ্গল অবলুপ্ত হলেও তার প্রভাবে কিন্তু গোটা বাস্তুতন্ত্র ধ্বংস হওয়ার মতো হতো না। কিন্তু এখানে যেহেতু দেখো ওই নির্দিষ্ট মাংসাশী স্তরটাতে শুধু একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগারই রয়েছে, সুতরাং রয়্যাল বেঙ্গল টাইগার অবলুপ্ত হলে সেক্ষেত্রে দেখো গোটা বাস্তুতন্ত্রটাই ধ্বংস হয়ে যাচ্ছে। তো যখন কোনো একটা ইকোসিস্টেমের মধ্যে এমন কোনো একটা প্রজাতি রয়েছে যে প্রজাতির অবলুপ্তির কারণে গোটা ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে যেতে পারে, তখন সেই ধরনের প্রজাতিকে যেটা বলা হয় সেটা হচ্ছে কিস্টোন স্পিসিস। এবং তার সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে। এটাই হচ্ছে কিস্টোন প্রজাতির একটা উদাহরণ। এবং ওইটাই বলছে যে অ্যাকচুয়ালি দেখো এদের যেটা হয় সেটা হচ্ছে লার্জ এফেক্ট অন ইটস ন্যাচারাল এনভায়রনমেন্ট। এরা এক্সটিংক্ট হলে তার প্রভাবটা কিন্তু বিরাট মানে বড় পড়বে এবং চেইনস অফ এক্সটিংশন স্টার্ট হবে, যে চেন ওয়াইজ পর 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 ধাপে ধাপে একজনের পর একজন অবলুপ্ত হতে শুরু করবে এবং একটা সময় গোটা বাস্তুতন্ত্রটাই কিন্তু ধ্বংস হয়ে যাবে।